আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নিচে নেমে বড় জায়গাটায় দাঁড়াও তো। শ্রেয়া মিনমিনে কণ্ঠে উল্টে প্রশ্ন করল। কেন? চরিত্রহীন পুরুষ হওয়ার আশা আবার ভিতরে জেগেছে তাই। তোর্যের কাট কাট কণ্ঠের নিরলস জবাবে শ্রেয়ার হৃদয় স্থল ধুকপুক করে উঠল। তড়িঘড়ি করে নিচে নেমে মিশিয়ে নিল দেহটা দেওয়ালের সঙ্গে। তোর্য হাসল, দুর্বোধ্য হাসি। গুনে গুনে 3 পা ফেলল সম্মুখে। দূরত্ব থাকল, 1 আঙ্গুল কিঞ্চিত পরিমাণের তফাতটুকু আজও ঘুচায়নি সে। গাঢ় স্বরে বলল, কানে কানে একটা কথা শোনো। শ্রেয়া দম আটকে স্থির হয়ে আছে, নড়ছে না বিন্দু মাত্র। তোর্যের ঘোর লাগা স্বর হৃদয় নিংড়ানোর ক্ষমতা রাখে। হ্যাঁ বা না কিছু বলতে পারল না। সুঠাম তাগড়া দেহের যুবক খানিকটা ঝুঁকে এসে বলে, তোমার সন্নিকটে আজকাল আমার সহ্যের মাত্রা বেড়েই চলেছে। অস্থির হলাম, তবুও সহ্য শক্তি কমল না। হেয়ালি না করে বলেই ফেলি, যে কারণে তোমায় এতক্ষণ আটকে রাখলাম তা হলো তোমার কাঁধের একপাশে কালো কালো কি যে উকি দিচ্ছে, ঠিক করে নিও। শেষের বাক্যটা প্রচণ্ড মৃদু স্বরে উচ্চারণ করল তুর্য। দ্রুত গতিতে প্রস্থান ঘটালো নিচের। শ্রেয়া থম মেরে আরও চিপকে গেল দেওয়ালে। পেট মোচড় দিচ্ছে আবারও। এবার বোধহয় বাথরুমে যেতেই হবে। ওড়না পিঠে ছড়িয়ে কাঁধসহ ঢেকে দৌড় মারল। আর দাঁড়ানো যাবে না, কোনো মতেই না। করিডোরে এসে মুখোমুখি হলো প্রিয়র মামি রাহেলার। তিনি চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলেন, দৌড়াচ্ছ কেন? কি হয়েছে? আমি তোমাদেরই ডাকতে যাচ্ছিলাম, সেই যে গেলে দুজন আর এলে না। চলো চলো, রাশেদা ডাকছে তোমাদের খাওয়ার জন্য। এত বেলা গড়ালো এখনও খেলে না, পিহুও অপেক্ষা করছে। শ্রেয়া পেটে 1 হাত চেপে জানালো, আমি আসছি, 5 মিনিট দেরি হবে। 1 মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে রুমে এলো। ঢকঢক করে পানি খেয়ে বিছানায় বসে বিড়বিড় করলো, এমন চরিত্রহীন পুরুষ পাগল লেকচারার দুটো দেখিনি। প্রিয়র টানাটানিতে বাথরুমে যাওয়া আর হলো না। অবশ্য প্রয়োজনও পড়েনি। পানি খাওয়াতে কেমন শান্ত হয়ে গেল পেটটা। এই অঙ্গের শত্রু একজনই, এবং মানুষটা হলো তুর্য চৌধুরী। উনি কাছে এলে যত মোচড়া মুচড়ি সরব করে নিচে আসে। একদল খেয়ে উঠে গেছে, বিয়ে বাড়ি বলে কথা। যে পাচ্ছে চেয়ার দখল করছে, পেট ভরে খাচ্ছে, গিলছে, আবার উঠে যাচ্ছে। নতুন করে টেবিলে খাবার সাজাচ্ছেন কাজের লোকেরা। প্রিয় বসে পাশের চেয়ারে শ্রেয়াকে বসালো। বাম পাশের চেয়ার কাছাকাছি বসলো আয়ুষ। এতে প্রিয় আলতো হাসে। লজ্জাতুর হাসি হলে আখ্যায়িত করা হয় এটাকে। শ্রেয়া দেখে চকিতে মাথা নত করে খাবার খাওয়ায় নিমজ্জিত হয়, কিন্তু ওর সেই খাওয়ায় বিঘ্ন ঘটিয়ে সামনের দিকে চেয়ার টেনে বসে তুর্য। তাকে দেখেই শ্রেয়ার পুনর্বার পেটের পীড়ায় সৃষ্টি হয়। গোগ্রাসে গিলে উঠে যাওয়ার চেষ্টা করে। আর চোখে তাকাতেই আখিদয়ে বিধে যাওয়ার মানে খুঁজে পেল না। নিচের দিকে চেয়ে দেখলো ওড়না ঠিক আছে কিনা, কাঁধে কোনো কিছু নেই তো। তবুও টেনে টুনে ঠিক করলো। সাথে সাথেই তুর্যের ওষ্ঠে উপহাসের হাসি দেখা দিল। শ্রেয়ার মন বলছে এই লোক ওর থেকে মজা লুফে লুফে নিচ্ছে। চেয়ার ছেড়ে বেসিংয়ের এসে হাত ধুয়ে উপরে উঠে বসলো। রুমে যাওয়ার পথিমধ্যেই একটা রুম থেকে ভেসে আসে চাপা স্বর, এই মাইয়া এখানে আয়। হতবাক শ্রেয়া। ফাতেমা চৌধুরী নিজের রুম থেকে নিচু গলায় হাঁক ছাড়ছে। গটগট পায়ে গিয়ে উপস্থিত হলো ও। ফাতেমা চৌধুরী রহিমার দিকে তাকিয়ে দরজা বন্ধ করতে ইশারা করলো। কথা মতো রহিমা কাজটা বড় নিখুঁতভাবে সম্পন্ন করে দাঁত কেলিয়ে বলল, করে দিছি আম্মা। তারপর শ্রেয়ার পানে দৃষ্টি মেরে বলল, নতুন বৌদু, বউ খাটে, দাঁড়ায় আছো কেন? ইতস্তত ভঙ্গিতে প্রত্যুত্তর করে শ্রেয়া। ঠিক আছে খালা। ফাতেমা গর্জে উঠলেন, রহিমা তুই তাই রে নতুন বধূ কইলি কি রে? নতুন বধূ হইব অহমিকা টহমিকা, এই মাইয়ার স্বর্ণ চিনে নাকি? শ্রেয়া স্বভাব সুলভ ভঙ্গিতে বলে, ঠকবাজ চিনি দাদি। কি কইলি তুই? ঠকবাজ কারে কইলি? এখনই গাট্টি বসকা বাইন্দা তুই বিদায় হইবি।
আমাগো খাইয়া পইরা একটা সাদা চামড়ার দেহ বড় করলি। 10 বছর তোরে বিনা পয়সায় পালছি, আমার লগে টক্কর লস। আল্লাহ আবার রিজিক দিয়েছেন, আপনারা মাত্র উছিলা ছিলেন। এত অহংকার! এতিমকে ঠকাতে গায়ে লাগেনি। এতিমদের পালেন ভালো কথা, এভাবে খোটা দেন কেন? আমি যাব না। আমার বান্ধবীর বিয়েতে পাক্কা নিমন্ত্রণ পেয়ে এসছি। আপনার কথায় আমার পাও নড়তে অনিচ্ছুক। ভালো থাকবেন, বুড়ো বয়সে তেজ কমান। কথাগুলো বলে শ্রেয়া দরজা মেলে চলে আসে। ফাতেমা চৌধুরী ওকে শুধু নিজেদের ব্যবহারে চৌধুরী বাড়ির পুত্রবধূর স্থান দিয়েছিল, তা আরও একবার প্রমাণিত হলো। চক্ষু কোটর জলে টইটম্পুর হয়ে উঠল এক লহমায়। ঘড়ির কাঁটা বরাবর 9টার ঘরে। পিটপিট করে চোখ মেলে রুমে একদল রূপসীর মেলা দেখে শ্রেয়া ধরপড় করে উঠে বসল। সন্ধ্যার পর ক্লান্তিতে বিছানায় কোমল দেহখানি এলিয়ে দিতেই চোখ বুজে আসে তন্দ্রা ভর করে। নিয়ে চাই ঘুমের রাজ্যে। অস্পষ্ট চোখে দেখে সবাই সেজেগুজে ফিটফাট। হলুদ শাড়ি হবে বলে তাড়া দিচ্ছে অনেকে। শ্রেয়া নির্বাক হয়ে গেল। স্বয়ং বউ হলুদের সাজে সজ্জিত হয়ে ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অপ্রতিভ হলো ও। রেনিছিনির স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রিয়? হলুদ শুরু হয়ে গেছে? তুই সাজুগুজু করে এখানে বসে আছিস কেন? নিচে না গিয়ে? কত সময় চলে গেল? প্রিয় সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছেড়ে টেবিলের উপর থেকে বড় ডালা এনে বিছানায় রেখে বলল, ফটাফট তৈরি হবন, আমি তোকে ছাড়া বাসর ঘরে যেতেও নারাজ। আর এটা তো শুধু হলুদ। উপস্থিত সকলে বিস্ফোরিত নয়নে চাইল। প্রিয় হেসে বলে, বাসর ঘরের বাইরে ওকে পাহারাদার হিসেবে রাখবো, ঘরে ঢুকাবো নাকি? যা তো শ্রেয়া, রেডি হয়ে আয়। প্রিয়কে যত দেখে সবাই তত চমকায়। কেউ এত ভালোবাসতে পারে বান্ধবীকে? অথচ মানুষ বলে স্বার্থ ফুরালে নাকি বছরের পর বছর ধরে অটুট থাকা বন্ধুত্বেও ফাটল ধরে। কিন্তু শ্রেয়া ও প্রিয় যেন এর উল্টো উদাহরণ। সবার বন্ধুত্বে প্রয়োজনীয়তা থাকে না, কারো কারোটা নিঃস্বার্থ হয়, ভালোবাসাময় হয়। শ্রেয়া ঢালার উপরের কাপড় সরিয়ে স্তব্ধ হয়ে গেল। একদম টুকটুকে লাল কাতান শাড়ির সাথে আর্টিফিশিয়াল লাল গোলাপের গহনা। এগুলো পরলে তো ওকে প্রিয়র চেয়ে অনেকাংশে কম লাগবে না? এমনকি মানুষ ভাববে ওর হলুদ অনুষ্ঠান। ডেকে প্রিয়কে দেখালো, এগুলো মা দিয়েছে শ্রেয়া। মা বললো তোর জন্য উনি নিজ হাতে শপিং করবেন, তাই আমি আর চাইনি। মেয়ের জন্য মা শখ করতেই পারে, তাই না? এত ত্যাগ! নিজের মায়ের ভাগ পর্যন্ত দিয়ে দেয় এই মেয়ে। শ্রেয়া একটু ভেবে বলল, কিন্তু এগুলো মানে এরকম কেন দেবে? আমাকে বউ ভাববে না মানুষ? প্রিয় ফিক করে হাসলো। শ্রেয়া ফিসফিস করে বলল, লাগলে যেই পাত্র তোকে চাইবে তার হাতেই তোকে তুলে দিব। তুর্য স্যার, ডিলিট। শ্রেয়া রুমে বসে খুঁতখুত করছে বিরতিহীন। নিচে যেতে জড়তার সংকোচে ভুগছে। দর্পণ পানে আরও একবার কাজল মাখা আখিদয় নিক্ষেপ করে প্রগাঢ় দৃষ্টিতে চাইল। এই নিয়ে 6 পেরিয়ে 7 বার হলো নিজেকে পর্যবেক্ষণ করেছে। বারংবার অক্ষিপটে ভাসছে টকটকে লাল অষ্টাধর, কাতান শাড়ি, মাথায় কানে হাতে সিঁথিতে লাল গোলাপের অর্নামেন্টস। অতপর শাড়িটার আঁচল হাতে তুলে প্রিয় মাথায় ঘোমটা টেনে দিল। শ্রেয়া হতবাক, স্তব্ধ। যে কেউ নিঃসন্দেহে তরতর করে উচ্চারণ করবে, আজ হলুদ নয়, বরং বিয়েটা বোধহয় ওর। এত লাল টুকটুকে কেন লাগছে? 2 গাল রক্তিম কেন এত পরিমাণে? ঠিক 3 বছর আগে যেমনটা লেগেছিল। বুকটা ধক করে উঠল চোখের পাতা ফেলা মাত্রই। অতি সামান্য সময়ে শঙ্কিত হয়ে প্রিয়র উদ্দেশ্যে বলল, আমি যাব না, তুই যা, নয়তো এই শাড়ি খুলে অন্য একটা পরে যাই। প্রিয় চোখ রাঙিয়ে চেয়ে নিচের মাথার টিকলি খুলতে শুরু করলো। আকস্মিক এমন কাজে চোখ ছানা পড়া শ্রেয়ার। প্রিয়র এক হাত ধরে বাধা প্রদান করলো। ব্যগ্র অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে বলতে থাকে, কি করছিস? সাজ নষ্ট হয়ে যাবে। আচ্ছা আমি যাব। এত জেদ কেন তোর? কারণ শ্রীয় ছাড়া আমার কিছুই ভালো লাগে না। প্রিয়র নিরলস জবাব। তৎপর আলগোছে ছড়িয়ে ধরে শ্রেয়াকে। মিনমিন করে বলল, তোকে কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে নিয়ে যাচ্ছি। শ্রেয়া নিচু কণ্ঠে চিল্লিয়ে উঠল। চাপা স্বরে প্রশ্ন ছুড়ে দিল। কি? ভাবলেশীন কণ্ঠ প্রিয়র। কি আবার কি? মানুষ বোন থাকলে সঙ্গে নিয়ে যায় না? তো তুই আমার বোন, তোকে নিয়ে যাব। তাছাড়া এটা তোর শ্বশুর বাড়ি,
যেতে কিসের দ্বিধা? এটাই তো দ্বিধার আসল কারণ। নামে শ্বশুরবাড়ি হলেও ওই বাড়ির মেহমান হিসেবে নিতেও তাদের ভীষণ অপরাগতা। বউ সেজে যাবি, মেহমান হয়ে যাস না, তাহলে সমস্যার বিরাট সমাধান হয়ে গেল। শ্রেয়া সতর্ক দৃষ্টিতে চেয়ে রইল কয়েক পলক প্রিয়র চেহারার আকৃতির দিক। সন্দেহাতীত কণ্ঠে প্রশ্ন করে, তোর কথাগুলো আজ বড্ড এলোমেলো লাগছে। একবার বোন, মেহমান, বউ, এত অবিন্যস্ত কেন? কেননা আজ স্বয়ং আমি এলোমেলো। কি দেখলাম একটু আগে? কি সুন্দর একটা ছেলে চোখে পড়লো, গায়ে নীল পাঞ্জাবি, চোখে সানগ্লাস, ঠোঁটটো যেন চুম্বক। ইচ্ছে করছিল বেলকুনি থেকে লাফ দিয়ে চুম্বন করে আসি। শ্রেয়ার চমকিত স্বর, তোর কিন্তু কাল বিয়ে প্রিয়। চুপ, কেউ শুনলে কি বলবে? আয়ুষ ভাইয়া তোকে ফুটবল বানিয়ে খেলবে, দেখে নিস। ওই ব্যাটার কথাই তো বলছি রে। ও আচ্ছা। দীর্ঘ নিঃশ্বাস ফেলল শ্রেয়া। আবারও ঘরে হুড়মুড় করে নিজেদের আগমন ঘটিয়েছে প্রিয়র কাজিন দল। তবে এক একটার চোখের দৃষ্টি স্থির। বড়সড় হা করে সমস্বরে চিৎকার করে উঠল, আজ কি সে আপুকেও বিয়ে দিয়ে দেবো, প্রিয় আপু। প্রিয় নড়ে চড়ে উঠল, নিজেকে ঠিক করে পা বাড়াতে বাড়াতে আওড়ালো, হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেব। তোরা ওকে ধরে নিয়ে আয়, আমার চিন্তা করতে হবে না, আমি নিজ পায়ে হেঁটে হেঁটে চলে যাব। সত্যি সত্যি প্রিয়র কথা অনুযায়ী সবকটা শ্রেয়াকে ধরে বেঁধে সিঁড়ি পর্যন্ত এনে হাজির করে। কোনো মতে ওদের থেকে নিজেকে ছাড়িয়ে দম ফেলে শ্রেয়া। মাথার ঘোমটাটা ঠিকঠাক আছে কিনা হাতটা দিয়ে নিজেকে পরখ করে নিল। গুটি গুটি পায়ে সিঁড়ি ভেঙে নেমে আসে নিচে। প্রিয় ততক্ষণে সদর দরজা পেরিয়ে স্টেজ অভিমুখে। অন্যদিকে শ্রেয়ার অসহ্য লজ্জায় পুরো কায়ায় তরঙ্গ খেলে যাচ্ছে, নেত্রযুগল নিম্ন হয়ে পড়ছে ক্ষণে ক্ষণে। এই বুঝি অচেনা কোনো অতিথি জিজ্ঞেস করে বসল অত্যাধিক বিস্ময় সমেত, এই তুমি বুঝি বউ? অনিচ্ছা সত্ত্বেও পা দুটো এক প্রকার জোর করে চালিয়ে বাহিরে আসলো। আজ ঠেলাকারি হতে মন চাইছে। কেউ যদি পশ্চাৎ হতে ঠেলে তবে বোধহয় খুব খুব বেশ হতো। ফলস্বরূপ শ্রেয়া এগিয়ে যেতে এক পা করে। মনের জোরের প্রয়োজনীয়তা অবশ্যই উত্তর তাহলে। আমাদের জীবনের চলার পথে কি শুধু দুটো পা থাকলেই চলা চাই? যেমন করে গাড়ির চাকা থাকে সেই ঢাকা দ্বারা দীর্ঘ লম্বা রাস্তা অতিক্রম করে, এমনটা? গাড়ির ক্ষেত্রেও বিশেষ ভিন্নতা বিদ্যমান। পেট্রোল তেলবিহীন সেই ঝড় বস্তুরও অনেক মূল্য দেয়। মানুষের জীবন পা থাকলেই চলে না, গায়ে শক্তি থাকতে হয়। এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে মনের জোর। মনের জোর, ইচ্ছা শক্তিই কিন্তু মানুষের উচ্চতার শিখরে পৌঁছে দেয়। একটা মানব কিংবা মানবী শিখরে পৌঁছে দেয়। একটা মানব কিংবা মানবী দেহের শক্তি খরচ করে মাউন্ট এভারেস্ট জয় করার ক্ষমতা রাখে না। প্রথম প্রয়োজন হয় মনের শক্তির। মনের জোরে দেহ চলে, কিন্তু শ্রেয়া সেটাই খুঁজে পেতে ব্যর্থ। মনে হচ্ছে আবারও স্নেহ ডিমা সামনে এসে দাঁড়াবে বলে অমন করে সেজে এসেছে কেন? নিজেরও সংকোচ লাগছে, তাই আর স্টেজের দিকে পা না বাড়িয়ে একপাশে কাছাকাছি দাঁড়িয়ে রইল। তবে রক্ষা হলো না। প্রিয়র আদেশে ওকে টেনে টুনে বের করে নিয়ে গেল সবগুলো। অগত্যা দুপা সচল না হয়ে পারল না। দুই পরিবারের মেহমানে পুরো বাগান ভরপুর। স্টেজের সামনে পাতানো চেয়ারে চেয়ারে বসে আছে চেনা অচেনা চেহারার অনেক পুরুষ, মহিলা, বাচ্চা কাচ্চা। সবাই ওর দিকে কেমন ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে আছে। বিশাল বড় স্টেজ, একপাশে আয়ুষ ও প্রিয়র স্থান, অন্য পাশে তুর্য ও অহমিকার। প্রিয় নিজের আসন ছেড়ে অন্য একটা চেয়ারে বসে নিজেদের পাশে রাখলো। আয়ুষকে নিচু গলায় বলল, তুমি চেয়ারে বসো না, আমি এখানে বসে শ্রেয়ার সাথে পিক তুলব। পাশে থাকায় শ্রেয়ার কর্ণ অবধি বিনা বাধায় প্রত্যেকটা শব্দ পৌঁছল। তৎক্ষণাৎ আঁতকে উঠে বলল, কি বলছিস তুই? পাগল হয়েছিস? ভাই আপনি বসে থাকেন, আমি স্টেজে বসবো না, নিচে গিয়ে বসবো। একদম ওর কথা শুনবেন না। আয়ুষ স্মিত হেসে দাঁড়িয়ে পড়ল, আর চোখে প্রিয়র দিকে তাকিয়ে বলল, বউ বললে সব কিছুতে রাজি। তুমি বসো, বউয়ের শখ তোমার সঙ্গে ছবি তুলবে। আমি না হয় তোমাদের আমার মুঠোফোনে বন্দিনী বানাই।
বলতে দেরি হলেও আয়ুষের মোবাইল বের করতে খুব একটা সময় লাগেনি। ইশারায় দুজনকে একসাথে বসতে আদেশ করে। বাধ্য সুবোধ বালিকা হয়ে উভয়েই বধূরূপে বন্দিনী হয়েই গেল। তন্মধ্যে অপর পাশে বসানো হলো অহমিকাকে। ভারী মেকআপে অদ্ভুত সুন্দর ঠেকল তাকে শ্রেয়ার নজরে। হৃদয়স্থল যন্ত্রণায় ছটফট করতে আরম্ভ করল। শুধু হলুদের সাজে দেখে এহেন অবস্থা, তাহলে যখন তুর্য এসে অহমিকার পাশে বসবে কেমন করে সহ্য করবে সে? তার সহ্য শক্তির মাত্রা কম, খুবই ক্ষীণ। পানি পান করার বাহানা রটিয়ে উঁচু স্থান ত্যাগ করে ভূমিতে পা রাখল। জুতোর নিম্নতলে পিষে যাচ্ছে সবুজ ঘাসগুলো। দ্রুত হেঁটে বাগানের পথিমধ্যে এসে থমকে গেল। নিস্তব্ধ হয়ে পড়ল চোখ জোড়া। সামনে মেহরিমা, রাশেদা, ত্রিহা ও তুর্য হেঁটে আসছে। তারাও কয়েক পা এসে থেমে যায়। রাশেদা ওর চিবুকে হাত রেখে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থেকে মায়াভরা কণ্ঠে বলে ওঠে, তোকে কি সুন্দর লাগছে রে মা, মনে হচ্ছে তুই বউ। শ্রেয়া বেঁকি হাসল, লজ্জায় মাথা নত করল। পরক্ষণেই চোখ তুলে ঋণঝিলে স্বরে বলল, ধন্যবাদ আন্টি, এত সুন্দর একটা শাড়ি দাও। বাক্যটা সমাপ্ত করার আগে একটা গমগমে গম্ভীর স্বর যেন কণ্ঠ চেপে ধরে। রাশভারী গলায় বলে, আন্টি, সবাই অপেক্ষা করছে। এমনিতে অনেক লেট হয়ে গেছে, চলুন, নয়তো পরে সবাই ঘুমে ঢুলুঢুলু হয়ে মাটিতে গড়াগড়ি খাবে। আরে তুমি একদম ঠিক বলেছো তুর্য। চলো চলো শ্রেয়া, তুইও আয়। আমি একটু পর আসছি, মোবাইলটা ঘরে রয়ে গেছে। আচ্ছা, আমরা যাই। মেহেরিমা তীক্ষ্ণ চোখে চেয়ে পা মেলালো সবার সাথে। তুর্য তাদের আগেই চলে গেল। শ্রেয়া প্রচণ্ড বিস্ময়াহত হলো। লোকটা একটা বারও ওর দিকে চেয়ে দেখল না। কেন দেখবে? আজ সে কেবল অহমিকাকে দেখাবে। সে কিনা আগামীর চিরকালের নিমিত্তে তার বউ হয়ে যাবে। অথচ এই নত মস্তকেও সারাক্ষণ মানুষটার দিকেই চেয়েছে তীররেখা নজরে, একরাশ মুগ্ধতার সহিত। সাদা পাঞ্জাবিতে শুধুই একজন শুভ্র পুরুষ দেখছিল ও। এক মুহূর্তের জন্য স্পৃহা হয়েছিল পাশে দাঁড়িয়ে কাউকে বলতে, পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত ব্যক্ত করুন তো, আমাদের একসাথে কেমন লাগছে? সাদা এবং লালের কম্বিনেশন মোহনীয় না? কিন্তু হাই, এ যে কখনো হবার না, হবেও না। এক কৃষ্ণবর্ণের রজনী পেরোলেই প্রকৃতিতে দূতির বিচরণ, খেলার শুরু হয়ে যাবে। সেটার সঙ্গে প্রিয় মানুষের সন্ধি হবে অন্য এক করণীয় সাথে। বুকে পাথর সমান ওজন কমানোর প্রয়াসে দীর্ঘমেয়াদী নিঃশ্বাস ছাড়ে শ্রেয়া। নেহাত ওইখান থেকে উঠে আসতে পেরেছে, নয়তো চক্ষু কলবে যে অশ্রুকণারা কপাল ছুঁয়ে চিবুতে বিয়ে গলায় স্পর্শ করছে, তার সবার চোখে চোখ বিদ্ধ। গটগট করে ঘরে ঢুকে পানি পান করল। অনুষ্ঠান বাহিরে যাওয়ার ঘরে তেমন একটা বেড নেই, তেমন একটা বললে ভুল কেউই নেই। গানের শক্তি আওয়াজ আসছে। শ্রেয়ার শক্তিহীন দেহখানি সোফায় এলিয়ে চোখ বুজে পড়ে আছে। দুদিকের কার্নিশ পেয়ে অবলীলায় গড়িয়ে যাচ্ছে জল। বুক ফেটে আর্তনাদ বাহিরে আসতে চাইছে। ভালো লাগছে না। অঢেল কষ্টের শ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম। এই দুঃখের শেষটা কোথায়? কখনো কি সমাপ্তি ঘটবে, নাকি অন্তিমকাল অবধি বয়ে বেড়াতে হবে? মাথা উঠিয়ে বসল। নেত্র মেলতেই হতবিহ্বল বাকরুদ্ধ। যাকে কেন্দ্র করে কল্পনা করে এত এত কষ্টের সৃষ্টি, সেই ব্যক্তির সামনের সোফায় বসে আছে ভাবলেশহীন। দৃষ্টি হাতের লাল গোলাপের দিকে নিবদ্ধ। বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ফুলটা। শ্রেয়া বিহ্বল কণ্ঠে কিছু বলতে চাইল, হাত নাড়াতেই চুরির আওয়াজে তুর্য ঝাঝালো দৃষ্টি নিক্ষেপ করে। ভড়কে গেল ও। এভাবে তাকানোর মানে বুঝল না। কোমরে হাত দিয়ে চেক করলো শাড়ি সরে গেল নাকি। এই নাকি আবার লজ্জায় ফেলতে দক্ষ। কোনো কারণ না পেয়ে ভড়কে যাওয়া বজায় রেখে বলে উঠল, আপনি এখানে বসে আছেন কেন? বউয়ের পালিয়ে যাওয়ার গল্পটা শোনার জন্য। তুর্যের চিরাচরিত কণ্ঠের বাক্য কর্ণপাত হতেই শ্রেয়ার বক্ষ স্পন্দন বেড়ে যায়। আমতা আমতা করে বলল, কি? তুমি কি বউ? আর বউ হলে অনুষ্ঠান থেকে পালিয়ে এখানে এসে হাত পা ছড়িয়ে বসে কেন? আমি বউ কেন হতে যাব? তুর্য শটান হয়ে বসে, আনন্দপূর্ণ মেজাজে বলে, বউ না হলে বউয়ের মতন সেজেছ কেন? ছেলেদের ইমপ্রেস করার ধান্দা? শ্রেয়া বুঝে পায় না এই লোক কোথায় কথায় ধান্দার শব্দ ব্যবহার করে কেন, আর এটা ওর বেলায় কেন করে।
ও কি ধান্দাবাজ মেয়ে? কিছু কঠিন কথা শোনাতে চেয়েও থেমে যায়। নম্র স্বরে সাফাই দেওয়ার ভঙ্গিতে বলে, আন্টি দিয়েছেন অর্নামেন্টস, শাড়িটা, তাই ওনার দেয়া জিনিস ফেলতে পারলাম না। আর প্রিয় এমন করে সাজিয়ে দিয়েছে। অকস্মাৎ তুর্য ঠান্ডা দৃষ্টিতে চেয়ে ফিচেল কণ্ঠে বলল, আন্টি দিয়েছে? হ্যাঁ। শ্রেয়া মাথা নাড়িয়ে জানায়। পর মুহূর্তেই দেখে তুর্য ঠোঁটের কোণে সুপ্ত পাকা হাসি নিয়ে ওর নিকটে আসে, কানে গোলাপটা গুজে দেয়। কিছু বুঝে ওঠার পূর্বেই বেরিয়ে গেল। হতভম্ব হয়ে রইল ও। প্রিয় খবর পাঠিয়েছে তাড়াতাড়ি স্টেজে পৌঁছতে, এখনই নাকি বিয়ে হবে। এটা শুনে কয়েক মিনিট সেকেন্ড শ্রেয়া স্থবির হয়েছিল। ডিসিশনটা চৌধুরী বাড়ির সদস্যদের, সবার নয়, কেবল তুর্য ও আয়ুষের। তারা দুজন আগেই সবার সাথে কথা বলে ঠিক করে রেখেছিল, তবে প্রিয়কে জানানো হয়নি। মেহমানরা পর্যন্ত জানে না। আজ বিয়ের কার্যটা সম্পন্ন হয়ে যাবে কাল, সেই উপলক্ষে অনুষ্ঠান। শ্রেয়ার কাছে এটা খুব ইউনিক লাগলো, কিন্তু মরে যেতেও ইচ্ছে জাগছে। স্বামীর বিয়েতে উপস্থিত হতে যাচ্ছে, কখনো মানুষটার বুকে মাথা রাখা হলো না। শোক দুঃখ ভাগাভাগি পর্বটা এলো না, হলো না সংসার করা। কেবল প্রিয়র জন্য যেতে হবে। মেয়েটা ওর জন্য অনেক করেছে, স্বার্থপর হলে চলবে না একদম। কিছু দিতে না পারুক, বিয়েতে অংশীদার হওয়া তো চাই। সেই চিন্তাই অটল থেকে দ্রুত পদে আসে। আস্তে আস্তে শুনতে পায় কাজী সাহেবের রসকসহীন স্বর, পাত্রকণ রেডি তো? তাহলে বিয়েটা শুরু করি। বাড়ির বড় ছেলেকে দিয়েই শুরুটা হোক। তাৎক্ষণিক শ্রেয়ার কর্ণাধার হয়ে আরও একটা কণ্ঠ, তুর্যর গম্ভীর স্বর, একটু অপেক্ষা করুন কাজী সাহেব, আমার বউকে আসতে দিন। এটুকু বলে সামনের দিকে তাকালো। শ্রেয়া পাথর হয়ে গেল নিমেষে। সবার মুখশ্রীতে অবকতার ছাপ। দেখল তুর্য এগিয়ে এসেছে, দাঁড়িয়েছে ওর সামনে। ওর হাত ছুঁয়ে বলল, তোমার জন্য কাজী সাহেব দাঁড়িয়ে আছে, চলো। শ্রেয়া ভয়ার্থ দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকালো। অনুভব করলো আজ হৃদস্পন্দন একদম স্বাভাবিক, গতি নিয়ন্ত্রণ হারা হয়নি একটা বারও। কিন্তু মস্তিষ্ক অচল হয়ে পড়েছে, কিছুই বুঝতে পারছে না। ভিতরে ভয়ের রেশ পর্যন্ত নেই, যা আছে সব বাহ্যিক অংশে। জীবনে প্রথমবার এমন পরিস্থিতির অনুভূতির ভয়ের মুখোমুখি হলো সে। তুর্য তাড়া দিয়ে বলল, চলো। সামলে ওঠার সুযোগ দিল না, বরঞ্চ হাত ধরে স্টেজে নিয়ে আসে তুর্য। সকলের উৎসুক চাহনি নিবদ্ধ দুজনের দিকে। অনেকেই ইতিমধ্যে ফুসুর ফাসুর শুরু করে দিয়েছে। এটাই হবার ছিল। যখন কাঙ্ক্ষিত ঘটনার ফলন না হয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায় মানুষের মুখে মুখে, সেই বিষয়ে আলোচনা সমালোচনাটাও যেন শ্রেয়। মেহরিমা চৌধুরীর মুখে বিস্ময়ের ছাপ বিশদ। এগিয়ে এসে বললেন, এসব কি তুর্য? এই মেয়ের হাত ধরে এখানে নিয়ে আসলি কেন? তুর্য স্মিত হাসে মায়ের দিকে তাকিয়ে। শ্রেয়ার হাতটা ধরে রেখেই বিলম্ববিহীন সিধা জবাব দেয়, বউকে আবার বিয়ে করতে নিয়ে আসলাম। মেহরিমা আতকে উঠলেন, বউ? তোর কি শরীর খারাপ লাগছে? এই মেয়ে তোর বউ হবে কেন? কি আবল তাবল বকছিস? মা, বিয়েটা হয়ে যাক, তারপর বলবো সুস্থ আছি কিনা। আর বউ কিভাবে হলো সেটা আমার চেয়ে তুমি ভালো জানো। অভিনেত্রীর ট্যাগটা দিতে পারছি না, কারণ আমার কাছে মা যেমনই হোক কঠোর মিথ্যাবাদী ছলনাময়ী, এসবে মাথা ব্যথা নেই। সত্য একটাই, তুমি আমার মা এবং আমার কাছ থেকে যথেষ্ট সম্মান ভালোবাসা পাওয়ার যোগ্য। কথাগুলো অত্যন্ত ঠান্ডা গলায় বলল তুর্য। মেহরিমা ছেলের অপর হাতটা হাতের মুঠোয় নিয়ে কেঁদে উঠলেন। নরম কণ্ঠে বললেন, বিয়েটা করিস না, তোর জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। তুই জানিস না এই মেয়ে কেমন? তোকে ফেলে বিয়ের পরের দিন পালিয়েছিল ও, আবারও ধোকা দিবে তোকে। তুর্য হাত বাড়িয়ে মায়ের গালে লেগে থাকা জলবিন্দু মুছে দিল। বলল, বিয়ে হয়ে গেছে, ভাঙিনি কখনো। বউকে ছাড়ার প্রশ্নই আসে না মা। ওই যে বললাম মা, অপরাধ করলেও তার প্রতি সম্মান কমে যাবে না, তেমনি বউ করলেও ছুটে ফেলে দেওয়া যায় না। অবশ্য সে আরেকটা সুযোগ ডিজার্ভ করে। এছাড়া প্রত্যেক মানুষের নেওয়া পদক্ষেপের পেছনে কোনো না কোনো কারণ লুকায়িত থাকে। বাধা দিও না প্লিজ। তুর্যের এত নরম কণ্ঠস্বরে চৌধুরী বাড়ির প্রত্যেক সদস্য অবাক। এত বড় একটা সত্য জানতে পারলেও অথচ নিস্তেজ আছে তা যেন অবিশ্বাস্য। বাড়ির সবাই বিয়ের কথা লুকালো।
বিয়ের পরের সকালে বউ উধাও হয়ে গেল সব জেনেও রাগের বহিঃপ্রকাশ করল না সে। এমনকি চেহারার আকৃতিতে কিঞ্চিত ক্রোধ ফুটে ওঠেনি। আয়ুষ ও প্রিয় একে অপরের মুখের দিকে তাকালো। ওরা আজ অন্য কল্পনা করে রেখেছিল, কিন্তু তা ভেস্তে দিয়ে তুর্য এভাবে সত্য টেনে হিচড়ে সামনে আনবে কোসপিন কালেও ভাবেনি। দুজনেই আজ যেমন করে হোক তুর্য শ্রেয়ার স্বামী, এটা সবার সামনে বলে দিত। হলুদের রাতেই বিয়ে হবে এটা জানতেই প্রিয় ইশারায় কথা অবধি সেরে নেয় আয়ুষের সঙ্গে। তুর্য বিয়ে করতে বসলেই ও বলে দিবে তুর্য বিবাহিত। ভরা আসরে বললে তো মেহুরিমা এবং অন্যরা বিষয়টা ধামাচাপা দিতে পারবেন না, সেটা ভেবেই সিদ্ধান্ত নেয়। কিন্তু তুর্য এভাবে জেনে গেল কিভাবে, কবে? মনে হাজারো প্রশ্ন জাগছে। আয়ুষ তুর্যের মেজাজ স্বভাব সবকিছুর সাথে 100 ভাগ না হোক অল্প বিস্তর হলেও পরিচিত। এত শীতল ব্যবহার কেমন যেন বাঁধছে মনে। তবুও একদিক থেকে দুজনের কল্পনা জল্পনা সফল হলো। ধরন ভিন্ন ছিল, কিন্তু লক্ষ্য ঠিকই নিজের গন্তব্য খুঁজে পেয়েছে। তুর্য হাতের বাঁধনটা শক্ত করে অহমিকার উদ্দেশ্যে বলল, উঠো। অহমিকার ভয় ভয় কণ্ঠ, আমি কেন উঠবো তুর্য? এখন আমাদের বিয়ে না? তুমি এতক্ষণ কানে শুনোনি বয়রা? আমি বিবাহিত, 2 বিয়ে করে 2 বউ পালার টাকা নেই আমার। তাছাড়া 2 সতীনের চুলোচুলি সহ্য করতে পারবো না। পরে দেখা যাবে মাথায় রক্ত চড়ে গেছে। যে কোনো একটাকে মাটিতে পুঁতে দিয়েছি, তাই রিস্ক নিতে চাই না। জলদি উঠো। অহমিকা গো ধরে বসে রইল, কণ্ঠে তেজ ঢেলে বলল, তুমি এত স্বার্থপর হতে পারো না তুর্য। আমি তোমাকে দিনরাত এক করে মানসিক রোগী থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছি। ভালোবাসি আমি তোমাকে। শ্রেয়া তুমি পাগল বলে ছেড়ে চলে গিয়েছে আমাদের। তো তুমি অসুস্থ হওয়ার আগেই বিয়ে ঠিক করেছিলে। তুমি নিজেই মুখে বলেছিলে আমাদের সুন্দর সংসার হবে। আজ তোমার কথা অদল বদল কেন হচ্ছে তুর্য? কারণ আজ আমি অন্য কারো স্বামী, আর তুমি আমার বুকে লাথি মেরে যাওয়া প্রথম নারী। তুর্য প্রতি উত্তর করতেই অহমিকা দাঁড়িয়ে পড়ে, দ্বিধাহীন কণ্ঠে বলল, তোমার বউ তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তাহলে আমার বেলায় অবিচার কেন? মাথা নইয়ে দাঁড়িয়ে আছে শ্রেয়া। সবকিছু স্বপ্ন ঠেকছে তার নিকট। তুর্য ওর দিকে একবার তাকিয়ে ছাঝালো কণ্ঠে বলে উঠল, প্রেমিকা একবার ছেড়ে গেলে বারবার যেতে পারে, কিন্তু বউ, সে একবার বাড়ি চৌকাট মারিয়ে গেলেও তাকে দ্বিতীয়বার ধরে বেঁধে আনার ক্ষমতা থাকে, কারণ সে তার স্বামীর বৈধ সম্পদ। শ্রেয়ার হৃদযন্ত্রটা তরাক করে লাফিয়ে উঠল। বৈধ সম্পদ? ও তুর্য স্যারের সম্পদ? তবে প্রশ্নের ঝুলি বড় করতে পারল না। তার পূর্বেই তুর্য ওকে নিয়ে আয়ুষ ও প্রিয়র সামনে উপস্থিত হলো। আয়ুষের দিকে চেয়ে বলল, আমরা আগে বিয়ে করে নেই, তোদের আপত্তি নেই তো? অহমিকার সাথে প্যাচাল করতে চাইছি না আপাতত। আয়ুষের সাবলীল জবাব, জিজ্ঞেস করতে হয় ভাই, যেহেতু তোর কয়েকদিনের ছোট আমি, তাই তুই আগে বিয়েটা করে নে। পরক্ষণেই প্রিয়কে আদেশের সুরে ডাকে। শ্রেয়াকে জায়গা দাও বসতে। প্রিয় খুশিতে গদগদ হয়ে শ্রেয়াকে পাশে বসালো, নিজে উঠল না। বান্ধবী কবুল বলবে, ওপাশ থেকে শুনবে, এটা চিন্তা করেই মন মেজাজ পুলকিত হয়ে উঠছে। নুরুল চৌধুরী ছিলেন এখানে উপস্থিত সবথেকে নীরব দর্শক। তিনি ছেলের কর্মকাণ্ড দেখে যাচ্ছেন অপলক। আজ যেন ছোট ছেলের মাঝে বড় ছেলেকে খুঁজে পাচ্ছেন তিনি। কিন্তু পার্থক্য, সেদিনকার মতন ছেলের গায়ে হাত তুলতে ব্যর্থ হচ্ছেন। হারিয়ে ফেলছেন মুখ দিয়ে শব্দ উচ্চারণ করার ক্ষমতা। অথচ বাড়ির বড় ছেলেকে, ছেলের বউকে বাড়ি হতে বিতাড়িত করা হয়েছে ঠিক এমনই এক কারণবশত। শুধু তিনি নয়, ত্রিহা, ফাতেমা, প্রায় সকলেই মেয়েটাকে কখনোই বাড়ির বড় বউ বলে পরিচয় দেয়নি, এখনো দেয় না। সময়ের স্রোতে তোহাসও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রথম প্রথম যেমন করে ফোন দিয়ে ফিরে আসতে চাইতো, তা এখন আর হয় না। তুর্য বাবার সামনে এসে দাঁড়ালো, কোনো প্রকার ইতস্তত না করে নম্র গলায় বলল, পারমিশনের প্রয়োজন নেই, বিয়েটা আগেই হয়ে গেছে, তবু একবার অনুমতি চাইছি। আপনি আমাকে ভুল বুঝবেন না। স্ত্রী। নুরুল সাহেব হাত দেখিয়ে থামিয়ে দিলেন, গম্ভীর স্বরে বললেন, জনসম্মুখে সিন্ডিকেট চাইছি না। আমার বিশ্বাস তুমি তোয়াশের মতোই ভুল কাউকে জীবন সঙ্গী বানাবে না। বিয়েটা সেরে নাও, যত কথা হবে সব চৌধুরী বাড়ি 4 দেয়ালের মাঝে। মেহরিমা, ফাতেমা ভয়ে সেটে আছেন। রহিমা ওনাকে খোঁচা দিয়ে বলল,
আম্মা, নজরুল ভাইয়া এবার আপনারে ছাড়বো না। পানি যে ঘোলা করছেন তার দায়ভার কিন্তু আপনার। ফাতেমা শুকনো ঢোক গিললেন। বড্ড তেষ্টা পেয়েছে। না জানি পুনরায় শ্রেয়ার আগমনে কোন ঝড় ওঠে চৌধুরী বাড়িতে। তুর্যও নিজের ছেলের নিশ্চুপতা এই প্রথম দেখলেন। প্রচণ্ড ভীত হয়ে আছেন। বাড়ি গিয়েই রোগের বাহানা ধরে পড়ে থাকা ছাড়া আর কোনো উপায় অন্তর আছে বলে মনে হলো না। কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে, কত শত প্রশ্ন। এগুলো শ্রেয়ার মুখের নয়, মনের প্রশ্ন। সকল প্রশ্ন দূরে ঠেলে শ্রেয়া কবুলটা বলেই দিল। আরও একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ল নতুন করে। এবার মানুষটা সামনেই আছে। কবুল বলে বিয়ের আসর ছেড়ে চায়নি। স্পষ্ট দেখছে ও তুর্যকে। কাজী সাহেব রেজিস্টার পত্র সামনে দিয়ে বললেন, সাইন করে দাও। সঙ্গে সঙ্গে মনে পড়ল আগের বার বিয়েতে রেজিস্ট্রি হয়নি, শুধু ধর্মীয় মতে হয়েছিল। কিন্তু কাবিননামা তৈরি করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তথ্য কোথায় পেল তুর্য? তাকিয়ে দেখল বার্থ সার্টিফিকেট নামটাও ঠিক আছে, হুমায়রা তাসনিম। কিন্তু এসব কোথায় পেল? ভার্সিটি থেকে কালেক্ট করেছে? ঠিক কতদিন ধরে জানে তুর্য? তাহলে কি এতদিন যা বলতো কাছে আসতো সব কিছু জেনে শুনে? এই মুহূর্তেই শ্রেয়ার মাথা ছিমছিম করছে, ব্যথা করছে খুব। বিলম্ব না করে ঝাপসা দৃষ্টিতে কোনো রকমের স্বাক্ষর সম্পন্ন করল। চারিদিকে হইচই লেগে আছে। রাশিদা তাড়া দিচ্ছেন যত দ্রুত সম্ভব শ্রেয়া ও প্রিয় যেন বউ সেজে তৈরি হয়ে থাকে। রাতে এক মুহূর্তের জন্যেও চোখে ঘুম নামেনি শ্রেয়ার। চিন্তায় হাত পা কাঁপছিল। ওর মন বলছে আগামীতে কিছুই ভালো হবে না। মেহরিমা, ফাতেমা কেউই মানবে না ওকে। তার চেয়ে বড় কথা, তুর্য এত সহজে কেন মানল? কেমন সন্দেহাতীত সব কিছু। বিয়ে হবার পর তুর্য একবারও কাছে আসেনি, কথা বলেনি। সর্বক্ষণ মনে হলো একজন আদর্শ স্বামীর দায়িত্ব পালন করতে স্ত্রীকে সমাজের সামনে স্বীকৃতি দিয়েছে। শ্রেয়া ধরপড় করে উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে। সত্যি কি তাই? তুর্য স্বামীর দায়িত্ব পালন করছে, তাহলে ভালোবাসা কোথায়? ভালো কি আদৌ বাসে? প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে মস্তিষ্কে। তুর্যকে বোঝা কঠিন হতে কঠিনতর লাগছে। ভালোবাসা নাকি দায়িত্ব? বাহিরে রোদে ঝলসে যাবার অবস্থা সবুজ গাছগাছালির। মধ্যাহ্নের প্রহর চলছে। শ্রেয়া ঘুমিয়েছে ভোরের দিকে। এক ঘুমে পুরো সকাল পার করে জাগল দুপুরে। গতকাল যা ঘটেছে তা ভেবে রাশিদা প্রিয় কেউ ডাকেনি। টেবিলের উপর নাস্তার প্লেটটা পড়ে আছে অবহেলিত হয়ে। প্রিয় ভ্রু কুঁচকে বলল,